টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কোথাও তলিয়ে গেছে জনপদ, কোথাও ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ, আবার কোথাও আশ্রয় কেন্দ্রে ছুটছে দুর্গত মানুষ। বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাঙামাটি থেকে মিশু মল্লিক, খাগড়াছড়ি থেকে আক্তার হোসেন, বান্দরবান থেকে আকাশ মার্মা, কক্সবাজার থেকে মুহিবুল্লাহ মুহিব এবং চট্টগ্রাম থেকে মামুনুর রশিদ অফি। শুরুতেই প্রথমে যাচ্ছি রাঙামাটিতে, সেখানে আছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, বন্যার এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি কি? পানি কি আরো বেড়েছে কিনা এবং সেখানে যারা বন্যা দুর্গত আছেন তাদের উদ্ধারে কোনো তৎপরতা দেখছেন কিনা? আলিফ, একটি সুখবর দিয়ে শুরু করতে চাই। আসলে গত 7 দিনের টানা বর্ষণের পর আজ সকালে কিছুক্ষণ আগেই আসলে সূর্যের দেখা পেয়েছে রাঙামাটিবাসী। অল্প কিছুক্ষণ আগেই সূর্য উঠেছে এবং বেশ কড়া রোদ ছিল, যদিও সূর্যটা ওঠার কিছুক্ষণ পরেই আসলে মিলিয়ে গেছে, কিন্তু বৃষ্টিপাত এখন একেবারেই বন্ধ। আপনি বন্যার কথা বলছিলেন। রাঙামাটিতে উজানের যে ঢল বা টানা বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি যে দুটি উপজেলা বন্যা কবলিত হয়েছে, একটি হচ্ছে সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ি এবং বিলাইছড়ি। বাঘাইছড়িতে যে কাঁচালং নদী রয়েছে, সে কাঁচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে অনেকগুলো গ্রাম, প্রায় পুরো বাঘাইছড়ি আসলে পানির নিচে তলিয়ে গিয়েছিল। তবে আসার কথা হচ্ছে, গতকাল সকাল থেকে আসলে এই বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় আসলে এই বন্যার পানি নামতে শুরু করেছে। এবং বিলাইছড়ি উপজেলাও একই। বিলাইছড়ি উপজেলাতেও আসলে গত পরশুদিন ফারুয়া বাজার একেবারেই পানির নিচে ডুবে গিয়েছিল, যেটি আসলে গতকাল দৃশ্যমান হয়েছে। পানি নামতে শুরু করেছে এবং ফারুয়া বাজার থেকেও পানি নেমে গেছে। এখন এই দুটি উপজেলাতে আসলে সবচেয়ে বেশি এখন যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বন্যার যে ক্ষত, সে ক্ষত আসলে ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করেছে। ফারুয়া বাজার ডুবে গিয়েছিল, সে ফারুয়া বাজারের সবগুলো দোকান, প্রায় 150-টিরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার দোকানিরা তাদের মালামাল আসলে পানির নিচে তলিয়ে যাওয়ার ফলে নষ্ট হয়ে গেছে। বাঘাছড়ি উপজেলাও একই অবস্থা। বাঘাছড়ি উপজেলায় যে সকল নির্মাঞ্চল ছিল, সে সকল নির্মাঞ্চল, যে সকল সড়ক, বাড়িঘর, সেগুলো আসলে একেবারেই খুব ক্ষতির মুখে পড়েছে। এখন আমরা আসলে কথা বলেছিলাম এই ব্যাপারে বাঘাছড়ির কয়েকজন বাসিন্দাদের সাথে। তারা বলছেন যে এই মুহূর্তে আসলে তাদের বাড়িতে আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে যাওয়ার মতো আসলে পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আগামী 2 দিন তারা বাড়িঘরগুলো সংস্কার করছেন। আগামী 2-3 দিন পরে হয়তোবা তারা একেবারে বাগাইছড়িতে তারা ঘরে ফিরতে পারবেন। প্রশাসনের তৎপরতাও এখনো চলছে। তবে বন্যা পরিস্থিতির আসলে কিছু উন্নতি হয়েছে। রাঙামাটির অন্যান্য আর যে উপজেলাগুলো রয়েছে, জুরাছড়ি, লংগদু, নানিয়ারচর, সেখানকারও পানি আসলে ধীরে ধীরে একেবারেই কমতে শুরু করেছে। তবে আরেকটি বিষয়, সেটা হচ্ছে কাপ্তাই হ্রদে কিন্তু এখনো স্রোত রয়েছে। কাপ্তাই হ্রদে যেহেতু পাহাড়ি ঢল, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল নেমে আসছে, সেই ঢলের কারণে কাপ্তাই হ্রদে এখনো স্রোত রয়েছে। তবে প্রশাসন বলছে যে যতদিন এই বন্যা পরিস্থিতি থাকবে, তারা আসলে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রাখবেন। তো এই ছিল আসলে রাঙামাটি থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। আলী, মিশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম রাঙামাটির খবর। এ পর্যায়ে যেতে চাই খাগড়াছড়িতে, সেখানে আছেন সহকর্মী আক্তার হোসেন। আক্তার, রাঙামাটিতে শুনলাম রোদের দেখা মিলেছে এবং বৃষ্টিপাতও তেমন নেই। খাগড়াছড়ির কি খবরাখবর আপনার কাছে আছে? আলিফ, খাগড়াছড়ির বর্তমান যদি পরিস্থিতির কথা বলি, সেটি হচ্ছে যে এখানকার পাহাড়ি যে বর্ষণ ছিল, ভারী বৃষ্টিপাত ছিল, সেটা কিন্তু কমে গিয়েছে। অর্থাৎ এই ভারী বর্ষণের ফলে যে প্লাবিত এলাকা ছিল, সেই সব এলাকার পানি নেমে গিয়েছে। সড়কের পানি এবং যে বসতঘরের পানি ছিল, সে পানি কিন্তু নেমে গিয়েছে। অর্থাৎ মানুষের মধ্যে একটি স্বস্তি কাজ করছে। তবে একটা বিষয় হচ্ছে যে ঠিক আমরা সকাল থেকেই দেখছি কিন্তু যে একটু বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু আমরা যেমনটা দেখেছি যে চেঙ্গি নদীর কিন্তু পানি এখন কিছুটা প্রবাহিত হচ্ছে বা স্রোত বেড়েছে। তবে যদি ভারী বর্ষণ হয়, তাহলে হয়তো এই চেঙ্গি এবং মাইনী নদীর পানি আবারও বেড়ে কিন্তু যে সকল নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেগুলো প্লাবিত হবে। ফলে কিন্তু এই যে মানুষের মধ্যে একটি ভোগান্তি, সেটি কিন্তু আবারও দেখা যাবে। তবে সব মিলিয়ে বলা যায় যে খাগড়াছড়ির এখন যে পরিবেশ আমরা দেখছি, অর্থাৎ প্লাবিত এলাকা এবং ভারী বর্ষণ সব মিলিয়ে ভালো একটি পর্যায়ে বলা যায় যে খাগড়াছড়ির এখন যে পরিবেশ আমরা দেখছি, অর্থাৎ প্লাবিত এলাকা। ধন্যবাদ আপনাকে আক্তার হোসেন। জানছিলাম খাগড়াছড়ির খবরাখবর। এ পর্যায়ে বান্দরবানে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী আকাশ মার্মা। আকাশ, বান্দরবানের এই মুহূর্তে পরিস্থিতি কেমন? সেখানে কি বৃষ্টিপাত হচ্ছে কিনা এবং পানি বাড়ছে নাকি কমছে? সবশেষ খবর জানাবেন। যেহেতু গত 7 দিন ধরে বান্দরবানের যে বন্যা এবং জলাবদ্ধতা শুরু হয়েছিল, গতকাল রাতে বৃষ্টি না পড়ার কারণে পানিগুলো টোটালি নেমে গেছে।
সাঙ্গু এবং মাতামুহুরী যে আর 7 দিন ধরে বিপদসীমা অতিক্রম করেছিল, সেটা এখন বিপদসীমা অনেকটা নিচে নেমে এসেছে। এর ফলে যেসব শহর আর্মি পাড়া মেম্বার পাড়া যেসব এলাকা রয়েছে সবগুলো পানি কমে গেছে। কমে যাওয়ার পরে কিন্তু এই যে যে বানভাসীদের যে ঘর ডুবেছিল তাদের যে বাড়িটা সেটি কিন্তু ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। তাদের বাড়িতে সকাল থেকে যারা আশ্রয় কেন্দ্রে বানবাসীরা আশ্রয় নিয়েছেন তারা গতকাল রাত থেকে কিন্তু তারা বাড়িতে ফিরতে শুরু করেছেন, কিন্তু তার বাড়িতে যে বানবাসীদের যে পানিতে তলিয়ে যাওয়া যে ঘর বাড়ি সেটি তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন। তবে একটা জিনিস হচ্ছে বান্দরবানে যে সব বানভাসী মানুষ রয়েছে তারা এখন বিশুদ্ধ পানিতে সংকটে তারা পড়েছে এবং তাদের যে বাড়িঘরে যে জিনিসপত্র নষ্ট হয়ে গেছে সেটি নিয়ে তারা খুব চিন্তিত রয়েছে। মোটামুটি বলা চলছে বান্দরবনে যে নাইক্ষ্যংছড়ি, আলীকদম, লামা সব জায়গায় কিন্তু পানি পুরোপুরি কমে গেছে। তবে এই পানি সমাধান যদি হয় তাহলে এখানকার মানুষের যে তাদের যে দৈনন্দিন তাদের যে যে ক্ষতি সেই ক্ষতি তারা কবে নাগাদ পুষিয়ে নিতে পারবে সেটি বানবাসীরা তারা এখনো জানে না। এই ছিল আলিফ বান্দরবান থেকে সঠিক খবর। ধন্যবাদ আকাশ আপনাকে। দর্শক, শুনছিলাম বান্দরবানের খবরাখবর। আমাদের সঙ্গে এ পর্যায়ে সুনামগঞ্জ থেকে আমির মাহবুবও যুক্ত হয়েছেন, তার কাছে যাব আরো পরে। এ পর্যায়ে আমরা যেতে চাই কক্সবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। কক্সবাজারে বন্যা পরিস্থিতির সবশেষ কি অবস্থা আছে? আলিফ, আসলে সকালে আবারও বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর থেকে মূলত পরিস্থিতি আরো কিছুটা ঘোলাটে হয়েছে, কারণ হচ্ছে পানি যেহেতু বাড়বে, বৃষ্টি যেহেতু হয়েছে সেক্ষেত্রে পানি কিছুটা বেড়েছে, যার কারণে অনেকে আসলে গতকালকে বৃষ্টি থামার পর বীজতলা থেকে শুরু করে সবকিছু ফিরে পাবার আশায় সেখানে গিয়েছিলেন এবং আজকে আবারও আসলে পানি প্রবেশ করেছে, জোয়ারের পানি বলেন বা পাহাড়ি জলের পানি। আমি এই মুহূর্তে যে এলাকাটিতে আছি এখানেও কিন্তু বেশ কিছু বীজতলা পানিতে তলিয়ে গেছে। কৃষকের যে চাষবাস সেটিও কিন্তু তলিয়ে গেছে। যদি একটু জেলা প্রশাসকের কথা বলতে চাই, তিনি বলছেন যে আসলে যে সমস্ত এলাকায় এখনো পানি রয়ে গেছে বা পানিবন্দী অবস্থায় রয়েছে, বিশেষ করে চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরীর বিস্তীর্ণ এলাকা, এছাড়াও আসলে পেকুয়ার যে শিলকালি বা উজানটিয়া বা মংনামার বেশ কিছু পরিবার এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে, তাদেরকে তারা উদ্ধারের চেষ্টা করছেন বা অন্যত্র সরিয়ে নেবার চেষ্টা করছেন। জেলা প্রশাসক এটিও বলেছেন যে শুধু চকরিয়া, পেকুয়া নয়, অন্যান্য জায়গায় যে সমস্ত এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারেও তারা আসলে কাজ করছেন। এছাড়াও সরকারের বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীও আজকে কক্সবাজারে এসেছেন, তিনিও হয়তো অল্প কিছুক্ষণ পরে চকরিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানকার মানুষের খোঁজখবর নেওয়ার জন্য মূলত তারা কাজ করছেন, সেটি আমাদেরকে বলেছেন। পানি কিছুটা কমতে শুরু করেছে, কারণ মাতামুহুরী নদীর যে বিপদসীমার উপর দিয়ে পানি চলাচল করতো সেটি অনেকটা কমে এসছে এবং বন্যার যে ক্ষত সেটি আস্তে আস্তে বেশি উঠতে শুরু করেছে। অনেকে তাদের বাড়িঘরে ফিরছেন এবং সেখানে গিয়ে আসলে তাদের চিরচেনা সেই বাড়িঘর আসলে একেবারে নেই, তছনছ হয়ে গেছে। বন্যার পানি তাদের জিনিসপত্র, আসবাবপত্র ভাসিয়ে নিয়ে গেছে, সেই ধরনের তথ্য আমরা পেয়েছি। এই ছিল আলিফ আমার কাছে কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কক্সবাজারের খবরাখবর। এ পর্যায়ে আমরা যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। চট্টগ্রামে জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতি সবকিছু মিলিয়ে আসলে জনদুর্ভোগ কোন পর্যায়ে রয়েছে? এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের দোহাজারী উপজেলা, অর্থাৎ সাতকানি অংশে যে দোহাজারী রয়েছে সেই জায়গাতে রয়েছি। চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক, সেই মহাসড়কের উপরেই দাঁড়িয়ে আছি। পেছনে দেখতে পাচ্ছেন পানি এখনও বিভিন্ন জায়গায় পানি রয়ে যাওয়ার কারণে কিন্তু যে যান চলাচল সেটি ব্যাহত হচ্ছে। সকাল থেকেই আমরা দেখেছি এই সড়কে পানি ওঠার কারণে এই মহাসড়কে চট্টগ্রাম কক্সবাজার যে সমস্ত বাসগুলো রয়েছে, সিএনজি, অটোরিকশা, ট্রাক সব কিছু কিন্তু একেবারেই থেমে থেমে যাচ্ছে এবং বেশ কিছু যানবাহন বন্ধ হয়ে গেছে। ফলে সেই সব যানবাহনগুলোকে মানুষ ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং ক্যামেরা দেখতে পাচ্ছেন যে এখানে ঘরবাড়ি রয়েছে, ঘরবাড়িগুলো এখনও পানির নিচে তলিয়ে গেছে। যে সমস্ত খামারগুলো রয়েছে সেই খামারগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং খামারের ভিতরে যে সমস্ত মুরগি ছিল বা গবাদি পশু, যেই সকল পশু ছিল সেগুলোও কিন্তু পানিতে ভেসে গেছে। ফলে স্থানীয়রা রয়েছেন, তারা বলছেন যে গত কয়েক দশকে এরকম বন্যা সম্মুখীন তারা হননি, এই কারণেই তাদের যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অনেক বেশি।
এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা চেষ্টা করছেন যে সাতকানিয়া বাঁশখালী অংশে এখনও অনেকগুলো জায়গায়, অধিকাংশ জায়গায় কিন্তু এখনও পানি রয়ে গেছে। পানি কিছু জায়গা থেকে পানি নামতে শুরু করেছে, তবে পানি অধিকাংশ জায়গা থেকে থাকার কারণে কিন্তু যে সমস্ত ঘরবাড়িগুলো রয়েছে, বিশেষ করে একতলা যে সমস্ত ঘরবাড়ি, সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং এই যে এই সমস্যার কারণে মানুষজনের যে ক্ষয়ক্ষতি, তাদের পরিবার আত্মীয় স্বজন যারা ছিলেন তাদের সাথে একে অপরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খাবার দাবারের সংকট, স্যানিটেশন সমস্যা সব মিলিয়ে তারা আসলে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন এবং যাদের সৌভাগ্য অর্থাৎ দ্বিতল বিশিষ্ট যে সমস্ত বাড়িগুলো, তারা সেই বাড়ির ছাদে ঠাঁই নিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে। এবং এখন পর্যন্ত বলা যায় যে পানি মাত্র নামতে শুরু করেছে, তবে অধিকাংশ জায়গায় এখনও পানি রয়েছে। পানি নেমে যাওয়ার কারণে আমরা দেখেছি যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আলেফ। অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম চট্টগ্রাম থেকে মামুনুর রশিদ অভি জানাচ্ছিলেন সবশেষ। এ পর্যায়ে আমরা যেতে চাই সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আমির মাহবুব। আমির, এই মুহূর্তে সুনামগঞ্জের পরিস্থিতি কি? আলিফ, দেখুন, আপনাকে যদি বলি যে সুনামগঞ্জে রাত থেকে কিন্তু একটানা বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, এখনো বৃষ্টিপাত চলমান রয়েছে। আমরা কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য পেয়েছি, সেখানে বলা হয়েছে আজকে সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে 75 মিলিমিটার। একই সাথে ছাতক উপজেলায় যে বৃষ্টিপাত হয়েছে সেখানে 125 মিলিমিটার, এবং লাউরের গড়ে অর্থাৎ জাদুকাটা নদীর তীরবর্তী যে স্টেশনটি আছে সেখানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 175 মিলিমিটার। সব মিলিয়ে বন্যা পরিস্থিতি যেটি বলা চলে, সুরমা নদীর ছাতক পয়েন্টে এখন পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুনামগঞ্জ শহরের যে সুরমা নদী রয়েছে সেটি বিপদসীমার 27 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে কুশিয়ারা যে নদী আছে, কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে। গতকালকে 14 সেন্টিমিটার ছিল, উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি। আজকে সেখানে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামী 48 ঘন্টার ভেতরেই সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হবে, কারণ হচ্ছে মেঘালয়ের ছেড়াপুঞ্জি এবং মৌসিনরামে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। একই সাথে বাংলাদেশের যে এই অঞ্চল আছে সিলেট অঞ্চল, এই সিলেট অঞ্চলেও আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে, এমনটি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ইমদাদুল হক। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি আছে, বলা চলে যে পানি বৃদ্ধি যে হারে অব্যাহত আছে, দ্রুতই সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ড প্রকাশ করেছে। আলিফ, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।